আজ থেকে ১ মাস আগে যখন মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়, তখন সকলেই হয়তোবা অপেক্ষা করছিলেন কিংবা তাদের পর্যালোচনায় বিশ্লেষণে একটা কথাই বলছিলেন, ইরান তো হারবে, কিন্তু কতদিনে হারবে? কিন্তু আজ ১ মাস পরে এসে সকল হিসাব নিকাশই পাল্টে দিয়েছে ইরান, এমনটি মনে হচ্ছে। তবে সেই হিসাব নিকাশ পাল্টে দেওয়াটা কি শেষ পর্যন্ত ইরান ধরে রাখতে পারবে কিনা, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তার কোনো পরাজয় মেনে নেবে কিনা, আমরা একটু বিশ্লেষণ করি। যখন যুদ্ধ শুরু হয়, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং হরমুজ প্রণালীকে যে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করা হবে, এবং সেই হরমুজ প্রণালীকেই ভিত্তি করে মূলত ইরান যুদ্ধ জয়ের চেষ্টা করবে, এবং অর্থনৈতিক যে টানাপোড়েন সৃষ্টি হবে সারা বিশ্বে, সেটাই হবে যুদ্ধের নিয়ামক শক্তি। শুধু কি হরমুজ প্রণালী, নাকি যুদ্ধের ময়দানে কৌশলগতভাবে বল এখন ইরানের কোর্টে? যুদ্ধ শুরু হওয়ার পর যখন আমরা দেখি যে একের পর এক আমেরিকা এবং ইসরায়েল তারা যৌথ ভাবে ইরানের উপর হামলা করে, এবং অনেকটাই ইরানকে প্রথম দিকে কাবু করলেও ইরান ধীরে ধীরে দাঁড়িয়ে যায়। ইরানের একের পর এক পাল্টা হামলায় বিধ্বস্ত হতে থাকে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে বড় যেটা কাজ করেছে যে ইসরায়েলের সেই যে অহংকার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই আয়রন ডোমকে ফাঁকি দিয়ে একের পর এক ইরানি মিসাইল যখন আঘাত করতে থাকে, ইরানিরাও সাহস পেতে থাকে, এবং সারা বিশ্বের কাছে যুদ্ধের যে হিসাব নিকাশ কেন জানি মনে হলো সেটা পাল্টে যেতে শুরু করেছে। স্বয়ং ইসরায়েলের পারমাণবিক স্থাপনা যে শহরে, সেই শহরের ডেমোনার পাশেই যখন ইরান মিসাইল দিয়ে আক্রমণ করলো, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তার যে ৯২% পারমাণবিক স্থাপনা কিন্তু এই ডেমোনার শহরেই, তাহলে বাকি ৮%-এর অবস্থা কি হতে পারে? আমরা একটু খুঁজি। এই যুদ্ধের সব প্রথম দিক থেকেই যে জিনিসটা আলোচনায় এসেছে, এমনকি শুধু যে এশিয়ার বিশ্লেষকরাই বলছেন তা নয়, পশ্চিমা দুনিয়ার বিশ্লেষকরা, সিএনএন, ফক্স নিউজ, স্কাই নিউজ, ইউরো নিউজ, এগুলা খোলার পরেই দেখা যায় যে পলিটিক্যাল অ্যানালিস্টরা যেটা বলছেন বারবার, সেটা হচ্ছে যে যুদ্ধের নিয়ন্ত্রণ কিন্তু অনেকটা আকার ইঙ্গিতে তারা বোঝানোর চেষ্টা করেছেন ইরানের কাছেই যাচ্ছে। কেন তার এই পরিণতি? আসুন খরচের দিকটায়। একটি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে বা আয়রন ডোম আছে, সেটা তৈরি করতে লাগে $30 লাখ। একটি আয়রন ডোমে লাগে $50,000-70,000 ইন্টারসেপ্টরে। হোয়ারেজ মাত্র কয়েক হাজার ডলারেই ইরান একটি ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলতে পারতেছে, এমনকি সেটা $5,000-10,000 হচ্ছে। তাহলে একটি ক্ষেপণাস্ত্রকে মোকাবেলা করতে আপনার খরচ হচ্ছে প্রায় 6 গুণ। তাহলে যুদ্ধের খরচটা কোন দিকে বাড়তেছে আপনারা একটু বিবেচনা করুন। তারপরে আছে আবার মার্কিন থার্ড ব্যবস্থা, যদিও সেই মার্কিন থার্ড ব্যবস্থার একটাকে ধ্বংস করে দিয়েছে, কাতারে যেটা ছিল, সেটা ইরানিয়ান মিসাইল সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এই যে যুদ্ধের হিসাব, সেই যুদ্ধের হিসাবে ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলা, সেই ক্ষেপণাস্ত্রগুলা যখন ইসরায়েলি হামলায় অনেকটা বলা যায় তাদের উৎপাদন ব্যাহত হয়েছিল প্রথম দিকে, কিন্তু অবিশ্বাস্যভাবে ইরান তার সেই ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থাকে আবার সচল করে ফেলে। যুদ্ধের প্রায় 14 দিনের মাথায় এটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, কিন্তু ইরান যেভাবেই হোক সেটা ম্যানেজ করে নেয়, এবং আবার তার ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থাকে তারা কন্টিনিউ করছে এই যুদ্ধের মধ্যেও। এখানে একটা জিনিস বলা ভালো, যুদ্ধের ময়দানে অনেকগুলা কৌশলের মধ্যে একটা থাকে ভৌগোলিক আয়তনের ব্যাপার। ইরানের যে ভৌগোলিক আয়তন, সেটা ইসরায়েলের চেয়ে বিশেষ করে কয়েক গুণ বড়, এমনকি প্রায় 50 গুণের চেয়েও বড় হবে। সেই কারণে ইসরায়েলের এই ছোট আয়তনে যখন আক্রমণগুলো করা হবে, তখন খুব সঙ্গত কারণে একটি ছোট জায়গাকে টার্গেট করে সেখানে যদি চারিদিক থেকে মিসাইল আসে, সেটা একদিকে যেমন আয়রন ডোম অনেক ক্ষেত্রে কাজ করতে পারতেছে না, ঠিক তেমনি আমেরিকার যে অ্যান্টি মিসাইল সিস্টেম, সেটাও অনেকটা ধ্বংস হয়ে গেছে মধ্যপ্রাচ্যে। তার উপর এখন আবার যুগ হয়েছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে ইরান পাল্টা ব্যবস্থা হিসাবে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট যতটি তেল কোম্পানি আছে এবং তাদের অ্যান্টি মিসাইল সিস্টেম আছে, সেগুলোর উপরও আঘাত করা শুরু করে।
প্রতি উত্তরে আরব দেশগুলো প্রথম দিকে হুমকি দামকি দেখালেও বাস্তবতা হচ্ছে তারাও যে ইসরায়েলের অত্যাচারে বা ইসরায়েলের অ্যানেক্সেশনে বা ভূমি দখলে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে একের পর এক যে অন্যায় অত্যাচারের কারণে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোও বিরক্ত। এখন এই যখন অবস্থা, তখন যুদ্ধের মাঠের পরিস্থিতি কি? খুদ ইসরায়েলের সেনাপ্রধান গত পরশুদিন তার একটি সরকারের সাথে উচ্চ পর্যায়ের মিটিংয়ে তিনি 10টি লাল পতাকা উত্তোলন করে বলেছেন যে বিপদ সংকেত আমাদের সামনে আছে। ইসরায়েলি নাগরিকরা এই প্রথমবারের মতো আমি বলবো যে যুদ্ধ বিরোধী অবস্থান নিয়ে তারা রাস্তায় নেমেছে। আজকে আমি যখন কথা বলছি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 50টি অঙ্গরাজ্যে লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় নেমে এসেছে এবং স্লোগান দিচ্ছে নো কিং। অর্থাৎ তারা চায় এই যুদ্ধ বন্ধ করতে এবং তাদের যে ট্যাক্স পেয়ারদের যে টাকাটা, সেই টাকাটা ইসরায়েলের জন্য যুদ্ধ করে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ব্যয় করছে তার বিরুদ্ধেই তারা রাস্তায় নেমে এসেছে এবং তারা শান্তি চাচ্ছে। বিশ্বের শান্তিকামী মানুষ রাজপথে নেমে এসেছে যুদ্ধ বন্ধের দাবিতে। একদিকে ইসরায়েল তার নিজের ভিতরের সরকারের মধ্যে, সেনাপ্রধান সরকার এবং সেনাপ্রধান বাহিনীর মধ্যে, এবং সেনাপ্রধান আরেকটি কথা বলেছেন ইসরায়েলের, যে আমাদের যে রিজার্ভ সৈন্য আছে এবং যে সৈন্য সংখ্যা আছে তারা তাদের দায়িত্ব পালন করতে করতে এতটাই ক্লান্ত যে তারা যে কোনো সময় ব্যঙ্গে পড়তে পারে। এই যখন ইসরায়েলের অবস্থা, মার্কিন মুল্লুকের অবস্থা কি? মার্কিন মুল্লুকে যখন একের পর এক মানুষ রাস্তায় নেমে আসছে, অন্যদিকে তারা তাদের রিজার্ভ সৈন্যদের মূলত পাঠাচ্ছে যুদ্ধে। রিজার্ভ সৈন্য হচ্ছে মূলত, দর্শক, যে নিয়মিত সৈন্যের বাহিরে কিছু মানুষকে, সিভিলিয়ানকেও ট্রেনিং দিয়ে রাখা হয়, যুদ্ধের প্রয়োজনে তাদেরকে দেওয়া হয়। এমনকি সেই যে মধ্যপ্রাচ্যে যে 12 জন সৈন্য মারা গিয়েছে তার মধ্যে 4 জন ছিল রিজার্ভ সৈন্য। একজন গৃহিণী যিনি মারা গিয়েছেন তিনিও 39 বছর বয়সী, তিনিও রিজার্ভ সৈন্য থেকে এসেছেন এখানে। তার মানে যুদ্ধে যে মার্কিন সৈন্যরাও আসতে অনীহা প্রকাশ করছে, ইসরায়েলিরা অনীহা প্রকাশ করছে, এটা এখান থেকে সুস্পষ্টভাবেই প্রমাণিত হয়। কিন্তু তারপরেও কি যুদ্ধ থেমে আছে? না। মার্কিন ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত ইরানের প্রায় 1900 মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 20,000 আহত হয়েছেন। যদিও ইসরায়েলে নিহত বা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের নিহত হওয়ার সংখ্যাটা কম, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নেহায়াতি কম নয়। এবং কোনোভাবেই এ যাবৎ পর্যন্ত ইসরায়েল যতটি আক্রমণের শিকার হয়েছে, আমার মনে হয় না তারা প্যালেস্টিনিয়ানদের কাছ থেকে এতটুকু প্রতিরোধের মুখোমুখি হতে হয়েছে। সেটা অনেকটা নেতানিয়াহুর তার যে বক্তব্য গত 2 দিন থেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, এবং তার যে হতাশা ব্যক্ত করছেন তিনি যুদ্ধের মাঠে, সেটার থেকে এখন স্পষ্টতই প্রমাণিত হচ্ছে বল এখন ইরানের কোর্টে। আসুন তাহলে এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের কি কোনো আশা দেখতে পাচ্ছি? একটি ক্ষীণ আশা দেখা দিয়েছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেছেন এবং তারা কথা বলছেন। কিন্তু সেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া 15 দফা এবং ইরানের পাল্টা দেওয়া প্রথমে 5 দফা এবং পরবর্তীতে আরও 2 দফা যুক্ত করে 7 দফা, এই দফাগুলা, ইরানের যে 7 দফা দেওয়া হয়েছে, আমি মনে করি না মার্কিন যুক্তরাষ্ট্র সেটা গ্রহণ করবে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সেই যে 15 দফা, সেটা আমি খুব সংক্ষেপেই বলি দর্শক, এই দফাগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করব। সেটা মূলত গতানুগতিক, তারা অতীতে যে কথাটাই বলে আসছে সেটা ইরান যে মানবে না এবং প্রত্যাখ্যান অলরেডি তারা করে দিয়েছে। তাহলে শেষ কোথায় এই যুদ্ধের? আমার স্পষ্ট মনে আছে টনি ব্লেয়ার একবার ইরাক যুদ্ধের সময় ব্রিটিশ পার্লামেন্টে বলছিলেন যে ইসরায়েলকে অতি বাড়াবাড়ি না করতে, ইসরায়েলের সেই শক্তি সামর্থ্য নেই ইরানের সাথে এককভাবে যুদ্ধ করার। একই কথা বলেছিলেন বরিস জনসনও, যে ইসরায়েল ইরানের সাথে এককভাবে যুদ্ধ করে পারবে না। যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই মার্কিন যুক্তরাষ্ট্র যুগ হয়েও কি ইসরায়েলের সাথে একত্রিত হয়ে ইরানের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে এবং 1 মাস পরে এসে এখন সকল দিক বিবেচনায় যুদ্ধের কোর্টের বলটা কিন্তু এখন ইরানের হাতে। তার হাতে আছে আরেকটি ট্রাম্প কার্ড, হরমুজ প্রণালী। আমি হরমুজ প্রণালী নিয়েও আলাদা ভিডিও করবো দর্শক। যাই হোক, শেষ করবো এটা বলে, আমরা শান্তিপ্রিয় মানুষ হিসাবে যুদ্ধ চাই না, আলোচনার মাধ্যমেই হতে হবে। তবে এই যুদ্ধ কিছুদিন পরে পরে যে শুরু হয়ে যাচ্ছে, এটাই ইরানের এখন সবচেয়ে বড় কনসার্ন, এবং তাদের উপর আক্রমণ হচ্ছে তার একটাই কারণ, এই নেতানিয়াহুকে তেল আবিবের অফিসে নিরাপদ রাখার জন্য।
আর সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই প্রতিশ্রুতি আগে দিতে হবে যে তারা যেন আর ভবিষ্যতে এরকম হুট করে আক্রমণ করে না, এবং এই মধ্যপ্রাচ্যের যে স্থায়ী যে সমাধান, সেই স্থায়ী সমাধানের জন্য অবশ্যই একটি স্বাধীন প্যালেস্টিনিয়ান রাষ্ট্র এবং দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের যদি এই সমাধান হয়, তাহলেই ইসরায়েলের সাথে বৈরিতা থাকবে না আরব দেশগুলো। এমনকি ইসরায়েলের এই নিরাপত্তার ব্যাপারে আরব লীগের মহাসচিব একাধিকবার বলেছেন যে ইসরায়েলের নিরাপত্তা আমরা দেব যদি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হয়, জেরুজালেমকে রাজধানী বিবেচনা করে এবং 1967 সালের সেই যে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে। শেষ করছি এটা বলে, যুদ্ধ নয়, শান্তি চাই। তবে ইরান যে কৌশলে এখনই এগিয়ে আছে, সেটা হয়তো মাঠে তাদের অবস্থানকে আরও